তো হ্যালো সবাইকে। এর আগের দিন আমরা ক্লাস 10-এর তোমাদের সরল সুদ কষা চ্যাপ্টারের 14 দাগ নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে 15 থেকে স্টার্ট করব। তো চলো দেখে নেওয়া যাক। বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। অর্থাৎ একটা সমিতি ব্যাংক থেকে যন্ত্রচালিত তাঁত কেনার জন্য 15,000 টাকা ধার নিয়েছেন। কি টাইমের জন্য? নাকি 5 বছরের জন্য। আর 5 বছর পর যখন ব্যাংকে টাকাটা শোধ দিচ্ছেন তখন কত টাকা টোটাল দিচ্ছেন? 22,125 টাকা। অর্থাৎ সুদ আসলের মানটা বলে দিয়েছে। আর আমার কাছে জানতে চেয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, অর্থাৎ আর এর ভ্যালুটা কত। অর্থাৎ ব্যাংকের কাছ থেকে যে আমি টাকাটা নিয়েছিলাম, তাহলে ব্যাংক তো আমাকে কিছু বলে, রেট বলে যে এই পার্সেন্ট রেটে আমাকে টাকা ইন্টারেস্ট দিতে হবে, সেই রেটটা জানতে চেয়েছে। তাহলে লিখলাম আসল প্রিন্সিপাল 15,000 টাকা যেটা আমি নিয়েছিলাম, তার সময় বলে দিয়েছে 5 বছর, আর সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা বলে দিয়েছে 22,125 টাকা। তাহলে জানি না কি আমি সরল সুদের হার ধরে নিলাম এই জন্য আর। তাহলে আমরা জানি সুদ আসল মানে সুদ যোগ আসল। সুদ আসলের ভ্যালুটা বলে দিয়েছে 22,125 আর আসলটা আমার 15,000। তাহলে আমি সুদটা পেয়ে যাব যদি সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে 7,125 টাকা। অর্থাৎ 5 বছরের জন্য যে আমি লোনটা নিয়েছিলাম, 5 বছর পর যখন আমি তাকে গিয়ে শোধ করব তখন নাকি আমাকে এক্সট্রা শুধু 7,125 টাকা পে করতে হবে, শুধুমাত্র এক্সট্রা। আসল তো দিতে হবেই। তাহলে সুদের ফর্মুলা লিখলাম আই সমান PRT/100। আই এর ভ্যালু জানি, বসালাম। পি এর ভ্যালু বসালাম। আর এর ভ্যালু জানি না, যেটা বের করবো। টি এর ভ্যালু 5/100। দেন এই সাইডে আছে 7,125 আর এইদিকে নিচে 100, তাহলে উপরে গেলে গুণ হলো। আর এটা উপরে ছিল এই দুটো, এই সাইডে আসলে নিচে নামলো। তাহলে কাটাকাটি করে অ্যান্সার আসছে আমাদের 9.1/2%। অর্থাৎ ব্যাংকের কাছ থেকে আমি কি পার্সেন্ট রেটে লোন নিয়েছিলাম? নাকি 9.1/2% হারে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিলাম। তারপর 16 নম্বরটা কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি, যেটা তোমাদের মাধ্যমিক 2024 এসেছিল। তো আসলাম চাচা কোনো একটা কাজ থেকে রিটায়ারমেন্টের সময় 1 লাখ টাকা পেলেন। এবার ওই 1 লাখ টাকার কিছুটা টাকা ব্যাংকে আর বাকি যে পরিমাণ টাকাটা রইল সেটা নাকি পোস্ট অফিসে জমা রাখলেন। আর প্রতি বছর ওই ব্যাংক আর পোস্ট অফিস থেকে যে সুদটা আসছিল তার টোটালটা নাকি 5,400 টাকা আসছিল। তার মানে ব্যাংক থেকে একটা সুদ আর পোস্ট অফিসে একটা সুদ আসছে, ওই সুদের টোটালটাই হচ্ছে 5,400 টাকা। আর ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের মান বলে দিয়েছে 5%, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার বলে দিয়েছে 5%, আর পোস্ট অফিসের ক্ষেত্রে রেট অর্থাৎ সরল সুদের হার বলে দিয়েছে 6%। তাহলে আমার কাছে জানতে চেয়েছে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন আর পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন। তো যাই না, তো ধরে নিলাম আমি ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন, তাহলে বাকি যে টাকা রইল সেটাই পোস্ট অফিসে থাকবে। অর্থাৎ 1 লাখ টাকা থেকে যদি পি টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে 1 লাখ মাইনাস পি টাকাটাই পোস্ট অফিসে রেখেছিল। আর ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হারের মান বলে দিয়েছিল 5%, আর পোস্ট অফিসে সরল সুদের হারের মান বলে দিয়েছে 6%। আর দুজনের ক্ষেত্রে সময় বার্ষিক অর্থাৎ 1 বছর, এখানেও পোস্ট অফিসের 1 বছর। তাহলে দুদিকের ক্ষেত্রে আমি ইন্টারেস্টটা বের করব। তাহলে এই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান PRT/100। তাহলে যেহেতু রেটটা আলাদা তার মানে ইন্টারেস্টও আলাদা হবে, ওই জন্য I1 দিয়ে লিখেছি। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে এখান থেকে P/20 টাকা। আর এই ক্ষেত্রে ইন্টারেস্টটা ফর্মুলা P'(RT/100)। P' বলতে 1 লাখ মাইনাস পি, আর আর বলতে 6, টি বলতে 1/100। I2 এর মান পেলাম এইটা। তাহলে মোট ইন্টারেস্ট কত দাঁড়ালো 1 বছরে? মোট ইন্টারেস্ট ব্যাংকের ক্ষেত্রে দাঁড়ালো আমার এইটা, আর পোস্ট অফিসের মোট দাঁড়ালো এইটা। তাহলে টোটাল ব্যাংক আর পোস্ট অফিস মিলে ইন্টারেস্ট কত? I1 প্লাস I2, অর্থাৎ I1 প্লাস I2। আর এটারই ভ্যালু আমাকে বলে দিয়েছে মোট তিনি সুদ বাবদ
5,400 টাকা পান, অর্থাৎ I1 প্লাস I2 এর ভ্যালু 5,400। দেন I1 এর ভ্যালুটা P/20 বসালাম, আর I2 এর ভ্যালুটা এখানে বসালাম, সমান 5,400। এবার 20 আর 100 লসাও করলাম 100, তারপরে সিম্পলিফাই করে যোগ বিয়োগ করে এখান থেকে আমাদের প্রিন্সিপালটা চলে আসলো, অর্থাৎ পি এর ভ্যালুটা চলে আসলো 60,000 টাকা। এবার পি বলতে আমরা কোথায় কিসের জন্য ধরেছিলাম, ব্যাংকের ক্ষেত্রে পি টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। তাহলে বাকি কত রইল, বাকি রইল 1 লাখ থেকে 60। তাহলে 1 লাখ থেকে 60 অর্থাৎ 40,000 টাকা। 40,000 টাকা কোথায় রেখেছিল, তিনি পোস্ট অফিসে জমা রেখেছিল। নেক্সট 17 নম্বরটা কি বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ের জন্য জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ রেখা দিদির কাছে 10,000 টাকা ছিল, এবার এই 10,000 টাকা তিনি দুটি আলাদা আলাদা ব্যাংকে রেখেছিল। অর্থাৎ ধরে নিলাম আমি প্রথম ব্যাংকে পি টাকা রেখেছিল, তাহলে দ্বিতীয় ব্যাংকে রেখেছিল 10,000 মাইনাস পি টাকা। আর প্রথম ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট দিচ্ছিল 6% আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রেট ছিল 7%। আর দুটো ব্যাংকেরই টাইম কি ছিল, সেম ছিল, অর্থাৎ প্রথম ব্যাংকেও তিনি 2 বছরের জন্য আর দ্বিতীয় ব্যাংকেও তিনি 2 বছরের জন্য টাকা রেখেছিলেন। আর দুটো ব্যাংক থেকে মোট সুদ পেয়েছেন 1,280 টাকা। তাহলে আমি জানি না প্রথম ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, ধরে নিলাম পি টাকা রেখেছিল, আর দ্বিতীয় ব্যাংকে তাহলে বাকিটা রাখবে, অর্থাৎ 10,000 থেকে পি টাকাটা বাদ দিলে যেটা হয়। আর প্রথম ব্যাংকের ক্ষেত্রে রেট ছিল 6% আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রেট ছিল 7%। প্রথম ব্যাংকের ক্ষেত্রেও টাইম 2 বছর, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রেও টাইম 2 বছর। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমি সুদ বের করছি, যেহেতু রেট আলাদা তাহলে সুদটাও আলাদা, ওই জন্য I1 দিয়ে লিখেছি। P/100, পি এর ভ্যালু বসালাম, আর এর ভ্যালু 6, টি এর ভ্যালু 2/100, কাটাকাটি করে আসছে আমাদের 6p/50। সেমভাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রেও I2 এর ভ্যালু অর্থাৎ সুদ বের করছি, P'30/100, P' বলতে 10,000 মাইনাস পি, আর বলতে 7, টি বলতে 2/100। এবার কাটাকাটি করে আসছে 7 ইন্টু 10,000 মাইনাস p/50। এবার দুটো ব্যাংক থেকে মোট কত টাকা সুদ পেয়েছে নাকি 1,280, অর্থাৎ I1 প্লাস I2 করে পাবো 1,280। তাহলে I1 এর ভ্যালু বসালাম 6p/50 আর I2 এর ভ্যালুটা বসালাম, তারপরে 50 আর 50 এর লসাগু 50, দেন সিম্পলিফাই করলাম 6p। এবার ব্র্যাকেট তুললে 7 এর সাথে 10,000 গুণ 7,000 মাইনাস 7 এর সাথে পি গুণ করে 7p, আর এদিকে যেটা ছিল। দেন সিম্পলিফাই করেছি 6p থেকে 7p বাদ, অর্থাৎ মাইনাস পি, আর 7,000 টাকা 70,000 টাকা এটা আছে, আর এদিক থেকে সমান দিয়ে দেন এবার কোনাগুনি গুণ করে এখান থেকে সিম্পলিফাই করে পি এর ভ্যালুটা পেলাম 6,000 টাকা। অর্থাৎ পি বলতে আমরা কোথায় পি টাকাটা রেখেছিলাম, প্রথম ব্যাংকের ক্ষেত্রে রেখেছিলাম, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রেখেছিলাম 10,000 মাইনাস পি। অর্থাৎ প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমি বুঝতে পারছি 6,000 টাকা রেখেছিল, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে কত রাখবে, 10,000 থেকে 6,000 বাদ দিলে যেটা হয়, অর্থাৎ 4,000 টাকা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তিনি জমা রেখেছিল। নেক্সট 18 নম্বরটা কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেই, অর্থাৎ ব্যাংকের রেট বলে দিয়েছে 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। অর্থাৎ কোনো একটা ব্যাংক রয়েছে যেটা নাকি রেট দিচ্ছে 5%, তো দীপুবাবু ওই ব্যাংকে প্রথম বছরের স্টার্টিংয়ে 15,000 টাকা জমা দিয়েছেন, তার মানে আসল কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তিনি 15,000 টাকা রেখেছিলেন। তাহলে লিখলাম আসল পি মানে 15,000 টাকা, রেট 5%, আর দেওয়ার 3 মাস পর, অর্থাৎ এই টাকাটা 15,000 টাকা অলরেডি 3 মাস কেটেছে, 3 মাস বলতে 3/12 বছর, অর্থাৎ 1/4 বছর। দেন 3 মাস পর কি করেছে নাকি, তিনি 3,000 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ 15,000 টাকা ছিল, এখন 3,000 টাকা তুলে নিল, তাহলে এখন তার কাছে ব্যাংকে পড়ে রইল 12,000 টাকা, অর্থাৎ আসল, আর রেট আবার সেম, আর টাইমও 3 মাস, অর্থাৎ 1/4 বছর। আবার তিনি নেক্সট 3 মাস পর কি করলেন, নেক্সট 3 মাস পর নাকি 8,000 টাকা জমা করলেন, অর্থাৎ ছিল 12,000 টাকা, আর এখন 8,000 টাকা জমা করার পর হয়ে গেল 12,000 প্লাস 8,000 অর্থাৎ 20,000। আবার রেট সেম,
আর বাকি আর তাহলে এই দিক থেকে 3 মাস, এদিকে 3 মাস, 6 মাস হয়ে গেল। আর বছরও তার বাকি থাকে আরও 6 মাস। তাহলে এই ক্ষেত্রে এই 20,000 টাকাটা কাটবে 6 মাস, অর্থাৎ হাফ বছর। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের মানটা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে সুদের মানটা বের করব, তৃতীয় ক্ষেত্রে সুদের মান বের করব। যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা চেঞ্জ, তাহলে ইন্টারেস্টটাও চেঞ্জ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট পি এর ভ্যালু 15,000, আর এর ভ্যালু 5, টাইম 1/4/100। সিম্পলিফাই করে প্রথম বছরের ক্ষেত্রে সুদ আসছে 375/2 টাকা। সেম দ্বিতীয় ক্ষেত্রে I2 PRT/100, পি এর ভ্যালু ছিল 12,000, আর এর ভ্যালু 5, আর টাইম ছিল 3 মাস, অর্থাৎ 1/4 বছর। বাই 100 কাটাকাটি করে আসছে 150 টাকা। তৃতীয় ক্ষেত্রে সেম টাইম হয়ে যাবে 6 মাস, অর্থাৎ হাফ বছর। পি এর ভ্যালু ছিল 20,000, আর এর ভ্যালু সেম, আর টি এর ভ্যালু 1/2/100 কাটাকাটি করে আসছে 500 টাকা। তার মানে প্রথম ক্ষেত্রে তিনি 3 মাসের জন্য যে 15,000 টাকা রেখেছিল, সেখান ক্ষেত্রে সুদ পেল 375/2 টাকা। দেন নেক্সট 3,000 টাকা তুলে নেওয়ার পর ওই টাকাটা থাকলো 3 মাস, সেই ক্ষেত্রে সুদ পেল 150 টাকা। তারপরে নেক্সট 3 মাস পর আবার কি করেছিল, 8,000 টাকা জমা করেছিল, অর্থাৎ 20,000 টাকা করেছিল। তারপরে যে বাকি 1 বছর হতে যে 6 মাস থাকলো, ওই বাকি 6 মাসে তিনি ইন্টারেস্টটা পেলেন 500 টাকা। তাহলে টোটাল 1 বছরে কতটা ইন্টারেস্ট পেল, এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে ইন্টারেস্টটা হয়ে গেল এটা প্লাস এটা প্লাস এটা। কিন্তু আমার কাছে জানতে চেয়েছে তিনি মোট কত পাবেন। এবার তিনি মোট কত টাকা রেখেছেন, মোট হয়ে গেছে তার এখন 20,000 টাকা। তার মানে তিনি 20,000 টাকা তো পাবেন, সাথে তার এই যে 3টা ক্ষেত্রে ইন্টারেস্টটা যোগ করে দেবো। তাহলে 3টা ক্ষেত্রে ইন্টারেস্ট আর 20,000 টাকা যোগ, দেন আসছে আমাদের 20,837.50 টাকা। তাহলে তিনি 1 বছরে টোটাল এই যে পার্ট পার্টে করে টাকা ভাগ রেখেছিলেন, সুদে আসলে মোট এত টাকা পেলেন। নেক্সট 19 নম্বর অঙ্কটা কি বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন। এবার ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। এবার ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। অর্থাৎ রহমত চাচা একটা বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে 2,40,000 টাকা অর্থাৎ প্রিন্সিপাল নিয়েছেন। কত পার্সেন্ট রেটে, 12% রেটে। এবার কত বছর পর তাকে ব্যাংকে টাকাটা ফেরত করবেন সেটা জানতে চেয়েছে। কি কি জানি, আসল দিয়ে দিয়েছে 2,40,000 টাকা যেটা ধার নিয়েছেন, আর সরল সুদের হার আর এর মান 12%, আর সময় হচ্ছে টি বছর পর তিনি নাকি শোধ করবেন ধরে নিলাম। তাহলে যখন শোধ করবেন তিনি, তখন তো এই 2,40,000 টাকা দিতে হবেই, সাথে ওই টি বছরের জন্য যে পরিমাণটা তার সুদ জমছে সেই সুদটাও তাকে পে করতে হবে। তার জন্য আগে সুদটা বের করে নিচ্ছি। সুদটা বেরাচ্ছে আমার PRT/100, অর্থাৎ পি এর ভ্যালু 2,40,000 ইন্টু আর এর ভ্যালু 12 ইন্টু T/100, তাহলে আসছে 28,800 টাকা। অর্থাৎ এই টি বছরের সুদ হয়ে গেল আমার 28,800। তাহলে মোট কত টাকা তাকে দিতে হবে ব্যাংকে, মোট দিতে হবে, আসল তো দিতে হবেই অর্থাৎ 2,40,000, সাথে তাকে ইন্টারেস্টটা পে করতে হবে। তার মানে 28,800 প্লাস 2,40,000 টাকা পে করবে ব্যাংকে। এবার যেহেতু সে টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া বসিয়েছে, তার বলেও দিয়েছে আমাকে বাড়ি ভাড়া থেকেই নাকি তিনি ব্যাংকে টাকাটা শোধ করবেন। তার মানে কি, ব্যাংকে টাকাটা যেহেতু শোধ করবে, তাহলে বাড়ি ভাড়াটা নিশ্চয়ই ও T-1 বছর খাটবে, কারণ টি বছর পর টাকা শোধ করবে যখন ধার নিয়েছিল, আর বাড়ি ভাড়া বসিয়েছিলাম আমি 1 বছর পর। তার মানে এই বাড়ি ভাড়াটা নিশ্চয়ই আমার T-1 বছর খেটেছে। আর আমাকে বলেও দিয়েছে আবার 1 মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 12 মাসের অর্থাৎ 1 বছরের বাড়ি ভাড়া কত, 62,400 টাকা। তাহলে T-1 বছরের বাড়ি ভাড়া কত, তাহলে 62,400 ইন্টু T-1, তার মানে টোটাল বাড়ি ভাড়া পাচ্ছে ও 62,400 ইন্টু T-1। আর এই টোটাল টাকাটাই আবার কার সাথে সেম, এই টোটাল টাকাটাই আবার যে টাকাটা আগে পে করছিল, কারণ বাড়ি ভাড়ার মোট টাকা থেকেই তিনি সুদ সহ আসলটা ফেরত করবেন। আর আগে পেয়েছিলাম আমরা সুদ সহ আসল এই টাকাটা, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এটা বলতেই পারে। তাহলে লিখলাম প্রশ্ন অনুসারে এটা সমান এটা। দেন সিম্পলিফাই করছি, 62,400 সাথে টি গুণ মাইনাস 62,400 সাথে 1 গুণ, অর্থাৎ 62,400। এদিকেও সেম। এবার টিগুলোকে এক সাইডে টানছি আর সংখ্যাগুলোকে এক সাইডে। দেন টিগুলোকে এক সাইডে টানার পর এটা থেকে এটা বাদ দিয়ে এসছে 33,600, আর এই দুটো যোগ করে এসছে 2,40,000 সাথে 62,400 যোগ করে এসছে 3,02,000
400 টাকা। তাহলে টি এর ভ্যালুটা, এটা টি আছে এই সাইডে, তাহলে এটা নিচে নেমে যাবে এই সাইডে আসলে। তাহলে দেন সিম্পলিফাই করে আসছে 9, অর্থাৎ টাইম পেয়ে গেলাম 9 বছর। তার মানে ধার যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা নাকি 9 বছর পর ব্যাংকে সুদ সহ পে করে দিবেন। নেক্সট 20 নম্বর অঙ্কটা কি বলেছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। অর্থাৎ রথিনবাবু ছিল, রথিনবাবু তার দুটো মেয়ে, একটা বড় মেয়ে আর একটা ছোট মেয়ে। বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। এই দুজন মেয়ের জন্যই ব্যাংকে, এমন একটা ব্যাংক আছে যে ব্যাংক নাকি 10% রেট দিচ্ছে। দুজনের জন্যই কিছু কিছু টাকা রেখেছেন ব্যাংকে, আর দুজনই নাকি যখন বয়স 18 বছর হবে, দুটো মেয়ের, বড় বা ছোট মেয়ে হোক, তাহলে দুজনই নাকি 1,20,000 টাকা করে পাবেন। দেন যে ওই কী পরিমাণ টাকাটা রেখেছে বড় মেয়ে আর ছোট মেয়ের জন্য সেটা আমার কাছে জানতে চেয়েছে। তো লিখলাম একদিকে বড় মেয়ের ক্ষেত্রে আর একদিকে ছোট মেয়ের ক্ষেত্রে। তো বড় মেয়ের ক্ষেত্রে ধরলাম আসল, অর্থাৎ P1 টাকা রেখেছিল, আর ছোট মেয়ের জন্য ধরলাম P2 টাকা রেখেছিল। আর দুজনের ক্ষেত্রে কি সরল সুদের হার সেম, যেহেতু ব্যাংক একটাই ব্যাংক, সেম ব্যাংক, অর্থাৎ এই ক্ষেত্রেও আর এর মান 10%, এই ক্ষেত্রেও আর এর মান 10%। আর দুজনের ক্ষেত্রে সময়টা কি হবে, যেহেতু বড় মেয়ের বয়স হচ্ছে এখন 13 বছর আর সে টাকাটা পাবে 18 বছর পর, তাহলে এক্ষেত্রে কত বছর টাকাটা কাটবে, 18 থেকে 13 বাদ, অর্থাৎ 5 বছর। আর ছোট মেয়ের জন্য টাকাটা কাটবে 10 বছর, কারণ ছোট মেয়ের বয়স হচ্ছে এখন 8 বছর, আর 18 বছর হতে গেলে আরও তাকে এখন 10 বছরই হবে, অর্থাৎ 10 বছর টাকাটা কাটবে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সুদটা বের করব আর ছোট মেয়ের ক্ষেত্রে সুদটা বের করব। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সুদ I1 লিখলাম, PRT/100। P বলতে আমাদের P1, আর বলতে 10, T বলতে 5 বছর বাই 100। এবার I1 এর ভ্যালুটা আসছে P1/2। আর এই ক্ষেত্রে ছোট মেয়ের জন্য I2 এর ভ্যালুটা আসছে P2, অর্থাৎ মানটান বসিয়ে। তাহলে এই ক্ষেত্রে সুদটা পেল, বড় মেয়ে সুদটা পাচ্ছে আর 5 বছরের জন্য P1/2 টাকা, আর ছোট মেয়ে 10 বছরের জন্য সুদ পাচ্ছে P2 টাকা, অর্থাৎ যে টাকা জমা রেখেছিল সে টাকায় সুদ পাচ্ছে টোটাল। তাহলে মোট সুদ আসলটা কত হয়ে যাবে, সুদ সহ আসল, সুদ কত পেলাম P1/2 আর আসলটা পেলাম P1, যেটা ধরে নিয়েছিলাম। আর এই ক্ষেত্রে সুদ আসলটা কত, সুদ ছিল P2 আর আসলটাও P2, তাহলে P2 প্লাস P2। আর দুজনই আবার কত টাকা মোট পাবেন বলেছিল সুদ আসল, অর্থাৎ 1,20,000 এও পাবে, এও 1,20,000 টাকা পাবে। তাহলে এই ক্ষেত্রে সিম্পলিফাই করছি, 2 হয়ে গেল লসাগু, তাহলে P1 প্লাস 2 P1/2, তাহলে যোগ করে 3 P1/2, দেন সিম্পলিফাই করে অ্যান্সার আসছে P1 এর ভ্যালু 80,000 টাকা। আর এই দিক থেকে ছোট মেয়ের জন্য সিম্পলিফাই করে P2 এর ভ্যালু আসছে 60,000 টাকা, অর্থাৎ তিনি রথিনবাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিল আর ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিল, কিন্তু দুজনই যখন বয়স 18 বছর হয় তখন দুজনেই 1,20,000 টাকা করে পায়। তো আজকে এখানে এইটুকুই। নেক্সট আমরা যেগুলো MCQ রয়েছে সেগুলো সলভ করবো পার্ট 3-তে।